আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত। দর্শক, আজকে আমাদের এমন একজন লোকের সম্বন্ধে আমি দুই একটা কথা, আমি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী এই লোকটা দুই একটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে এবং আজ অবধি এই ধরনের একজন নেতা, ক্যারিসমেটিক নেতা বাংলাদেশ পায়নি। একজন নেতা হতে হবে, সে শুধু পলিটিক্যাল রাজনীতি করে নেতা হতে হবে এমন কোনো কথা নেই। রাজনীতিবিদদের বাইরেও কিন্তু ওয়ার্ল্ড বিশ্ব নেতা হয়েছে, এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। দেশের জন্য অনেক কিছু করেছে, এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। এমন একজন নেতার কথা আজকে বলবো যে আজকে 53 বছরের মধ্যে এই অভাবটা ছিল বাংলাদেশে, সেই অভাবটা আশা করি এখন পূরণ হচ্ছে। এর পূর্বে আমরা একজন নেতা পেয়েছিলাম যে ভারতের এবং বুক ফুলে কথা বলতেন, ভয় ছিল না। উনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। কিন্তু ওনাকে বেশি দিন থাকতে দেয় নাই ভারত। রয়ের কনস্পিরেসির মাধ্যমে, আমরা যেটা মনে করি সেটা রয়ের কনস্পিরেসির মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর একটা বিভ্রান্ত অংশকে ব্যবহার করে ওনাকে হত্যা করা হয়েছে। যা হোক, এখন মূল প্রসঙ্গে আসে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন বিশ্বব্যাপী একজন সমাদৃত একজন মানুষ, নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন মানুষ। উনি কি অশান্তি করতে পারবে? না, উনি শান্তির জন্য আসছেন, নোবেল প্রাইজ পেয়েছেন উনি। উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, উনি গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা, মাইক্রোফিন্যান্সের জন্মদাতা, প্রতিষ্ঠাতা। যে মাইক্রোফিন্যান্স আমাদের চরম সত্য ভারত এখন ব্যবহার করছে, উপকৃত হচ্ছে, চায়না ব্যবহার করছে, সারা দুনিয়া ব্যবহার করছে ওনার। আফ্রিকাতে গরিব দেশগুলোতে পর্যন্ত মাইক্রোফিন্যান্স সিস্টেম চলছে। তো যে কথাটা বললাম, বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একজন মানুষ খুব অপরিহার্য হয়ে পড়েছিল। আল্লাহ সেই মানুষটাকে এই ছাত্র আন্দোলনের নামে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করে, যে হাজার হাজার মানুষের রক্তের দাগ, যার যে মহিলার হাতে রক্তের রঞ্জিত, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়ে 2024 সালে 5ই আগস্ট এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্রদের বিপ্লবের মাধ্যমে। প্রচুর ছাত্র, প্রায় 1,500 মতো ছাত্রদের জীবন দিতে হয়েছে। তারপর হাজার হাজার, কয়েক হাজার ছাত্র জনতা অঙ্গহানি, চোখহানি, তারপর বিভিন্ন শরীরের অঙ্গহানি, পঙ্গুত্ব বরণ করেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশের হাতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে। এখন আমরা যে কাঙ্ক্ষিত মানুষটাকে আমরা পেয়েছি। আমরা প্রথমে অনেক সমালোচনা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সম্বন্ধে, ওনার সরকার সম্বন্ধে। আর উনি ভাই বসছেন তখন বাংলাদেশ একটা বিধ্বস্ত বাংলাদেশ, যুদ্ধ বিধ্বস্তর চেয়ে অনেক বেশি খারাপ ছিল বাংলাদেশ। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন কোনো কাজ নাই করেছে যে ধ্বংস করে দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে পাচার করেছে, লুটপাট। একটা মন্ত্রী কেমনে 360টার উপর বাড়ি শুধু লন্ডনের মধ্যে থাকে, এই সাইফুজ্জামান জাভেদের। ওনার সাথে আমার কোনো ব্যক্তিগত ইয়ে নেই, এগুলো পত্রপত্রিকা আসে এবং ভিডিও ভাইরাল হয়ে আল জাজিরাতে এগুলো খুব সুন্দরভাবে প্রকাশ করেছে। উনি জানে না আল জাজিরা যে ওনার সাক্ষাৎকার নিচ্ছে, উনি সুন্দর করে ওনার ওইখানে সাক্ষাৎকার দিচ্ছে, আর এগুলো ভিডিও রেকর্ড হয়ে গেছে। শেখ হাসিনা পুরো পরিবার দুর্নীতিগ্রস্ত। আমি এক এক নাম ধরে বলবো না, পুরাটা পরিবার। শেখ পরিবারে একজন লোক নয় যে এই দেশের টাকা মেরে পালিয়ে যায়নি। এই দেশের টাকা আত্মসাৎ, গরিব জনগণের টাকা, লোনের টাকা, মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এমন একজন লোক আমরা পেয়েছি, উনি ক্ষমতায় আসার পরে ভারতের চরম হুমকি ধুমকি এগুলো অগ্রাহ্য করে ভারতকে বুড়ো আঙুল দেখিয়ে মোদিরে দৌড়ের উপর রেখেছে এখনো পর্যন্ত। পরাস্ত, এই মুদ খাইয়া মোদি পরাস্ত, দুধ খাইয়া ডক্টর ইউনূস প্রতি পদে পদে জিতছে,
গরুর দুধ খাইয়া ডক্টর ইউনূস সাহেব, আর গরুর মুখ খাইয়া নরেন্দ্র মোদী প্রতি পদে পদে পরাস্ত হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে যে বিমস্টেক যে সম্মেলনটা হয়ে গেছিল থাইল্যান্ডে, সেখানে মোদি বলেছিল যে, ভারতের পক্ষ থেকে বলেছিল যে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করবে না, সম্ভাবনা নেই, এবং তার আগের দিন শোনা গেছে দেখা করবে। এখন মোদি বাধ্য হয়েছে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে। মোদি এক প্রকার বাধ্য হয়ে গেছে। মোদির যে অহংকার, ভুলায় লুণ্ঠিত হয়ে গেছে মোদির অহংকার, এবং বসেছিল তার ডেলিগেট নিয়ে, ডক্টর ইউনূস সাহেব আসবে, ওনার সাথে বসে কথা বলবে। ঠিক 2-4 মিনিট মোদিরা বসা শুনছি, 4-5 মিনিট পরে ডক্টর ইউনূস সাহেব ঢুকেছেন, এবং যতটা একজন শিক্ষক ঢুকলে যেরকম ছাত্ররা দাঁড়িয়ে সম্মান করে, এইভাবে স্বয়ং প্রধানমন্ত্রী মোদি সহ তার পুরো ডেলিগেট দাঁড়িয়ে ডক্টর ইউনূস সাহেবকে সম্মান জানাতে বাধ্য হয়েছেন। এটা সবার চোখে পড়েছে। এবং ওইখানে কি করেছে ডক্টর ইউনূস সাহেব, প্রথমে যে ইয়েটা বলেছে, কথাটা, সেটা হচ্ছে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক হাজার হাজার মানুষের হত্যাকাণ্ডের একজন আসামি, তাকে তুমি ফেরত দাও, ভারত তাকে ফেরত দিতে হবে, প্রথমটা ওইটা। আর অন্যায়ভাবে যে এই পর্যন্ত যত মানুষ সীমান্তে মারা হয়েছে, আর যেন কোনো মানুষ হত্যাকাণ্ডের শিকার না হয় বাংলাদেশে, আর কোনো মানুষ যেন অন্যায়ভাবে হত্যাকাণ্ডের শিকার না হয়। এইটা আরও অনেক দাবি, অনেক কিছু। তারপর আরেকটা নদীর চুক্তি শেষ হয়ে গেছে, সেই পদ্মা না যমুনা কোন একটা নদী চুক্তিটা শেষ হয়ে গেছে, সেই চুক্তিটা নবায়নের ব্যাপারে তাগিদ দিয়েছে। আরও অনেক ব্যাপারে কথাবার্তা হয়েছে। একটা দ্বিপাক্ষীয়, দুইটা দেশের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠক হলে যত সময় লাগে, প্রায় 30-35-40 মিনিট লাগে। এটা সাইডলাইন একটা ডিসকাশন, একটা কনভারসেশন দুইটা সরকার প্রধানের মধ্যে, ভারত এবং বাংলাদেশের। এইটার সময় নিয়েছে 45 মিনিট, যেটা শোনা গেছে। এবং মোদি এক প্রকার ডক্টর ইউনূস সাহেবের চালের কাছে কুপকাত হয়ে গেছে। মোদি শুধু এখানে না, মোদি প্রতি চালেই কুপকাত হয়ে যাচ্ছে। মোদি আমাদেরকে না দিয়ে, বিভিন্ন রকম আমাদেরকে ভিসা না দিয়ে মোদি বিপদে পড়েছে, তার দেশের অর্থনীতি খারাপ হয়ে গেছে। মোদি আমাদেরকে কোনো জিনিস বেচবে না, আমাদেরকে ভিসা দিবে না, আমাদের চিকিৎসা ভিসা দিবে না, আমাদের ঘোরার বেড়ানোর যে ভিসাটা, সেটা পর্যটক ভিসা দিবে না, আমাদেরকে অন্যান্য ভিসা যেটা আছে মানুষ যে জন্য ওগুলো দিবে না, না দিয়ে তোমার অর্থনীতি খারাপ হয়ে গেছে। বাংলাদেশের চীন এখন আমাদেরকে এখানে হাসপাতাল বানাবে বড় করে। এই যে আমেরিকাতে এক ভদ্রলোক আসছে, উনি এখানে বাংলাদেশে বিশাল হাসপাতাল বানাবে, ইনভেস্ট করবে বলেছে এখানে। চীন বানাবে হাসপাতাল, তারপর তুরস্ক হাসপাতাল বানানোর জন্য প্রস্তাব দিয়েছে। পাকিস্তান এখানে অস্ত্র কারখানা, মিসাইল কারখানা বানাবে। পাকিস্তান বাংলাদেশকে মিসাইল সরবরাহ করবে, পাকিস্তানের সাথে অনেক চুক্তি, পাকিস্তান অস্ত্র দিবে, পাকিস্তান থেকে ফাইটার প্লেন নিবে। তারপর চীন থেকে ফাইটার প্লেন অলরেডি চলে আসছে কয়েকটা, চীন থেকে ফাইটার প্লেন নিবে বাংলাদেশ। চীনের সাথে উত্তর সম্পর্ক বৃদ্ধি হবে, এবং যে ফারাক্কা এবং অন্যান্য জায়গার যে সমস্যা ছিল, পানির সমস্যা ভারতের সাথে, সেই সবগুলা ইউনূস সাহেব চীনকে দিয়ে দিয়েছে, এবং আগামী 50 বছরের পরিকল্পনা দিতে বলছে চীনকে বাংলাদেশ সরকারের কাছে। কি করবে এখানে সেই 50 বছর? এখন মোদি তুমি ঠেলা সামলাও, তুমি দাবার, তুমি হচ্ছে একটা গুজরাটের একটা কষাই। গুজরাটের জায়গা তোমার জন্য পারফেক্ট ছিল, একটা স্টেট। তুমি গুজরাটের মুসলিম হত্যাকারী, তুমি মণিপুরে তুমি খ্রিস্টান হত্যাকারী, তুমি কাশ্মীরে এখন মুসলিম হত্যা করছো, তুমি আর অমিত শাহ মিলে। তোমরা হচ্ছে হত্যাকারী মানুষ, তোমরা হচ্ছে সাম্প্রদায়িক মানুষ। মোদি তুমি কট্টর মুসলিম বিদ্বেষী বিজেপির মানুষ, তোমরা RSS চালিত মানুষ। তো তুমি মোদি এত মানুষকে, মুসলমানকে ঘৃণা করো কেন? তুমি ভিক্ষা ঝুলি নিয়ে মিডল ইস্টের রাজা বাদশাদের কাছে যাও পাঁচ আটার জন্য, ভিক্ষা আনার জন্য। কেন তুমি আফগানিস্তানে যাও তালেবানদের কাছে? এটা মুসলিম স্টেট, মিডল ইস্ট মুসলিম স্টেট। সামনে থেকে তুমি যেতে পারবে না, কোনো মুসলমান দেশে তুমি যেতে পারবে না। আর আমাদের মুসলমান দেশগুলোকে আমি আহ্বান জানাই, আপনারা এই মোদিকে আপনাদের কোনো দেশে যেতে দিবেন না। সে ভারতের প্রধানমন্ত্রী এসে কি হয়েছে, তাতে কিচ্ছু এসে যায় না। আর ভারত আমাদেরকে এটা দিবে না,
আমাদেরকে এই যে গত 2 দিন আগে একটা নিষেধাজ্ঞা দিল ট্রান্সশিপমেন্ট। হ্যাঁ, নিষেধাজ্ঞা দিয়েছে, ভালো হয়েছে, আমরা অন্য পথ বেছে নিয়েছি, আমরা এখন অন্য পথ বেছে নিচ্ছি। সেটা প্রথম দিকে হয়তো দুই একদিন একটু অসুবিধা হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমাদের এই পর্যন্ত তোমরা পেঁয়াজ বন্ধ করছো, ইয়ে বন্ধ করছো। তোমরা যখন পেঁয়াজ দিতে তখন পেঁয়াজের দাম ছিল 100 টাকা, 120 টাকা, গত রোজা, এই রোজার আগের রোজাতে। আর এইবার তোমরা পেঁয়াজ দাও না, আমাদের পেঁয়াজের দাম হচ্ছে 30 টাকা, 30 টাকা 35 টাকা পেঁয়াজের, ভালো পেঁয়াজটার দাম ছিল। আলু আলু বাংলাদেশে বাম্পার ফলন হয়েছে, পেঁয়াজের ফলন হয়েছে। পাকিস্তান থেকে আসে, তারপর এই আফগানিস্তান থেকে আসছে, আর তেল আসছে ইয়ে থেকে, ব্রাজিল আর আর্জেন্টিনা থেকে। তারা বলছে তারা প্রয়োজন হলে আরও দিবে। ডক্টর ইউনূস সাহেব এমন মাপের একজন ব্যক্তিত্ব, উনি যেখানে হাত দেন সেখানে সফল। যেমন গত 3 দিন আগে বাংলাদেশের উপর একটা ট্যারিফ বসিয়ে দিয়েছে অন্যান্য দেশের মতো, 37% গার্মেন্টস এক্সপোর্ট একটা ট্যারিফ। ডক্টর ইউনূস সাহেব বলছে এটা নেগোসিয়েশনের মধ্যে ঠিক করা যাবে। উনি গত পরশুদিন একটা চিঠি দিয়েছেন। চিঠি দেওয়ার সাথেই এই ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য, ডক্টর ইউনূস সাহেব বলছে 3 মাসের জন্য একটু বন্ধ, এটা স্থগিত। উনি চিঠি পেয়ে ডোনাল্ড ট্রাম্প 3 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। শুধু চায়নার উপর রেখেছে, বাকি সবার উপর বন্ধ করে দিয়েছে। ডক্টর ইউনূস চায়নাকে বলেছে যে আপনাদের ফ্যাক্টরিগুলো বাংলাদেশে নিয়ে আসেন, বাংলাদেশের শ্রমিক কস্ট অনেক কম, এইখানে বানাবেন, বানাইয়া আপনার দেশে নিয়ে যাবেন, নিয়ে আপনার দেশ থেকে বিক্রি করবেন, অথবা আমাদের বাংলাদেশ থেকে বিক্রি করবেন। সেটা অনেক ভালো একটা প্রস্তাব দিয়েছে, এবং সেভেন সিস্টারের কথা বলেছে। কোনো খারাপ কিছু ডক্টর ইউনূস সাহেব বলেন নাই, কিন্তু ভারতের সরকার বরাবর আমাদের দোষ ধরতে, ডক্টর ইউনূস সাহেবের দোষ ধরতে, কেমনে ওনাকে ফেলে দেওয়া যায় সরকার থেকে, এইভাবে জড়িত হয়ে আছে। উনি বলেছেন যেহেতু সেভেন সিস্টারের সাথে কোনো নদীর সংযোগ নেই, তাই আমাদের বাংলাদেশকে ব্যবহার করতে পারে সেভেন সিস্টার ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে। আমরাও লাভবান হবো, সেভেন সিস্টারও লাভবান হবে। আমরাও সেভেন সিস্টারে এক্সপোর্ট করবো, সেভেন সিস্টারও আমাদেরকে এক্সপোর্ট করবে। এভাবে আমাদের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্টের মধ্যে একটা ইয়ে হয়ে যায়। আর যেহেতু আমাদের সাথে নদীর সংস্পর্শ আছে আমাদের সাথে, তাইলে সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ড লক একটা কান্ট্রি। তো নদী যেহেতু আমাদের ইয়ে আছে, তাইলে এইটার দায় দায়িত্ব আমরা নদীর একটা অংশীদার, মালিক। সেই একইভাবে নেপালও প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে, ভুটানও প্রস্তাব দিয়েছে আমাদের সাথে ব্যবসা করতে চায়, আমাদের ল্যান্ড ব্যবহার করতে চায়। এখন যেহেতু ভারত আমাদেরকে এই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা সরকারের উচিত বাংলাদেশ থেকে যত কিছু এখন ভারতে বাংলাদেশের ভিতর দিয়ে যেতে সেটা বন্ধ করে দেওয়ার জন্য। আর না হলে বন্ধ করবে না যদি আমাদেরকে নেপাল, ভুটান যাওয়ার জন্য আমাদেরকে একটা করিডোর না দেয়। করিডোর দিলে তখন আমরা ইয়ে দেব। এখন বর্তমানে টিক ফর ট্যাক একটা ইয়ে বাংলাদেশে এইগুলা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, এর আগে চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠক, 1 সপ্তাহের ভিতরে 2টা ঘটনা, বড় বড় উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বিশেষ করে চীনের সাথে যে বৈঠক, আজ পর্যন্ত চীনে বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো সরকার প্রধান এই ধরনের বৈঠক করতে পারে নাই। চীনের প্রেসিডেন্ট এইভাবে সম্বর্ধনা দেয় নাই, নিজে ব্যক্তিগত একটা চার্টার প্লেন পাঠিয়েছেন, এবং ওইটাতে করে নিয়ে গেছেন ইউনূস সাহেবকে। আবার ইউনূস সাহেবকে 2 দিন ওইখানে অবস্থান করেছেন, 3 দিন না 4 দিন। এরপরে ওনাকে আবার ওই বিমানে করে বাংলাদেশে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এখন বাংলাদেশে দিন দিন ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এটা আমার কথা না ভাই, এটা পত্রপত্রিকার জরিপ, আপনার মানুষের মুখে মুখে জিজ্ঞাসা করেন। এখন এই ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা বাড়ার ফলে, এবং মানুষের বলছে যে আগামী 5 বছর ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাক, এই কথাটা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এই কথাটা বলেছেন। তো ওই জেনারেল সাহেব এই কথাটা বলেছেন, এটা উনি বলেছেন, মানুষের কথাই বলেছেন। মানুষজন নাকি ওনাদেরকে বলে ইউনূস সরকার যেন আরো 5 বছর থাকে। সেটা আমারও কথা, সেটা প্রত্যেকটা মানুষের কথা। একটা জনমত জরিপ করলে দেখা যাবে, হ্যাঁ না ভোট দিলে এখন বোঝা যাবে। এই যে এই কারণ মানুষ দেখছে এখন ইয়ে চলে আসছে আমাদের এখানে, এই ইন্টারনেট চলে আসছে,
স্টার্লিং এবং অন্যান্য প্রচুর বিনিয়োগ চলে আসতেছে, প্রচুর ব্যবসায়ীরা বাংলাদেশে একটা ব্যবসার হাব হয়ে যাচ্ছে। চীন থেকে 100 কতজন একটা ব্যবসায়ী প্রতিনিধি দল আসবে, প্রচুর ইনভেস্ট হবে বাংলাদেশে। বাংলাদেশ এইভাবে যদি চলতে পারে, আগামী 5 হতে 7 বছর যদি ডক্টর ইউনূস সাহেব চালাতে পারে, সিঙ্গাপুরের কাছাকাছি বাংলাদেশ চলে যাবে, সেটা একদম নো ডাউট। একটা উদাহরণ হয়ে থাকবে এশিয়াতে, এশিয়ার ব্যবসার নেতৃত্ব থাকবে বাংলাদেশের হাতে। সরি। তো আমাদের দেশের ভারতের গা জ্বালা। ভারত প্রথমে বলেছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করবে না, তারা বাংলাদেশের নির্বাচিত সরকার প্রধানের সাথে বৈঠক করবে, কিন্তু বাধ্য হয়েছে নাকে দড়ি দিয়ে ইউনূস সাহেবের সাথে বৈঠক করতে বাধ্য হয়েছে এই ইয়েতে আপনার ব্যাংককে। বাধ্য হয়েছে ভারত। ভারত এমনি বৈঠক করে না, ঠেকায় না পড়লে করতো না। এটা ভারতকে হয়তো আমেরিকা চাপ দিয়েছে, আর নাহলে ভারতে অনেক লোকে বলেছে তাড়াতাড়ি গিয়ে ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা দফা রফা করে নাও, দফা রফা করে না নিলে আরো বিপদে পড়বে তুমি। ভারতকে আমি বলি, তুমি তো বন্ধ করে দিয়েছিলে এক্সপোর্ট, আবার চালু করেছো কেন? চালু কেন করলে তুমি? এক্সপোর্ট তো তোমাদের থেকে এখন আরো বেশি আসতেছে বাংলাদেশ, কেন করলে চালু? হ্যাঁ, বাংলাদেশ কান্নাকাটি করেছে তোমাকে এক্সপোর্ট করার জন্য, দেওয়ার জন্য। উনি তোমাকে দেখা দেখে বাইর থেকে নিয়ে এসছে। প্রত্যেকটা আইটেমে তোমরা প্রত্যেকটা ইয়েতে পয়েন্টে নরেন্দ্র মোদী ফেইলিয়র, নরেন্দ্র মোদী ফেইল হয়ে যাবে, হয়ে গেছে, হবে এবং ভবিষ্যতেও হবে, একেবারে নো ডাউট। বাংলাদেশের রাজনীতি ডক্টর ইউনূস সাহেবের যত দিন যাচ্ছে তত জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে। এখন ওনার মতো এত পপুলারিটি আছে এরকম একটা লোক ওনার বাংলাদেশে এই মুহূর্তে নেই। আপনারা যারা নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন করেন, বিশেষ করে বিএনপিকে বলছি আমি, তাড়াতাড়ি নির্বাচন কেন ভাই? আপনারা কি করেছিলেন? তাড়াতাড়ি নির্বাচন কেন? আপনারা শেখ হাসিনাকে হটাতে পেরেছিলেন 16 বছর? হ্যাঁ, খালেদা, আপনাদের নেতা খালেদা জিয়াকে বন্ধ করে রেখেছিল, জেলখানে পুরে রেখেছিল 2 কোটি টাকার একটা মামলাতে। ওইটা কোনো দুর্নীতিও করে নয়, চেক যেখানে আছে সেখানে জমা দিয়েছে। কি যে একটা লোম শেখ হাসিনা ছিটতে পারেননি আপনারা, লম্বা লম্বা কথা বলেন। আপনারা বলছেন ঈদের পরে আন্দোলন নামবেন, ইয়ে করবেন, করে দেখান আপনারা। সাহস তো আপনাদের নেই, সেই সাহস আপনাদের থাকবে না। মানুষ এই সরকারকে চাচ্ছে, নির্বাচনের কথা বলেন। বাংলাদেশ 53 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, আমরা বেশিরভাগ সময়, আমার 98% সময়ই আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা। প্রত্যেকটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে চুরি করেছে, ডাকাতি করেছে, টাকা পয়সা লুটতরাজ করেছে, নিজের আখের গুছিয়েছে, দেশকে ধ্বংস করেছে। নির্বাচিত সরকার দিয়ে আমরা কি করব? পানি খাবো? আমরা সাধারণ মানুষের নির্বাচিত সরকার দিয়ে পানি খাবে? দরকার নাই তো নির্বাচিত সরকার। এইটাই নির্বাচিত সরকার। জনগণ এই অনির্বাচিত একটা সরকারকে উৎখাত করে জনগণের মতামতের, ছাত্র জনতার মতামতের ভিত্তিতে একটা রেভলিউশনের মধ্যে একটা সরকার চলেছে, এইটাই নির্বাচিত সরকার। আপনার বলেন এটাই নির্বাচন? ইনিশিয়েটিভ নিজে জোর করে এসে বসছেন এখানে? ছাত্র জনতা, জনগণ, বাংলাদেশের জনগণ ওনাকে এনে বসাইছে এখানে। উনি নির্বাচিত না? কি শুধু নির্বাচন হয়ে নির্বাচিত সরকার হয়? 53 বছর কি নির্বাচন, কি সংস্কার? আপনারা বলছেন আপনারা এসে সংস্কার করবেন, বিএনপিকে বলছি আপনারা সংস্কার করবেন, এসে কি সংস্কার করবেন? আপনারা কি সংস্কার করবেন? এই এত বছর ক্ষমতা ছিলেন, কি সংস্কার করেছিলেন আপনারা? একটা ব্রিজ বানান নেই আপনারা, সংস্কারের কথা বলেন। হ্যাঁ, আপনাদের ভয় যত দিন যায় ইউনূস সাহেবের জনপ্রিয়তা বাড়ছে, আর আপনাদের ভয় ধরে যাচ্ছে। আপনারা একটা ইউনূস সাহেব চলে যাওয়ার যে নির্বাচন দেওয়া, ইউনূস সাহেবের মধ্যে একটা যোগ্য লোক আপনারা দেখান আমাদেরকে। আমার বিএনপিকে বলছে আপনারা একটা লোক, যোগ্য একটা লোক দেখেন, ইউনূস সাহেবের মতো একটা যোগ্য লোক, যে দেশে এবং বিদেশে ডিল করতে পারবে। আপনারা তো ভারতের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে বসে আছেন। আগে আওয়ামী লীগ খেয়েছে ক্যাপসুল, এখন আপনারা বিটি ভারতের ক্যাপসুল খেয়ে। এটা আমি বলিনি, এটা আপনাদের এই যে স্বরাষ্ট্র এই মন্ত্রী ছিল এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন সাহেবের বক্তব্য। উনি একটা মিটিংয়ে বলেছিলেন, বর্তমানে বিএনপি ভাইস প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞেস করেন উনি কেন বলেছে। আপনারা ম্যাক্সিমাম উপরে লেভেলে ম্যাক্সিমাম নেতা বা রয়ের সাথে জড়িত, র কানেক্টেড, এবং র থেকে অনেক পয়সা আপনারা পেয়েছেন, এটা ওনার বক্তব্য। আপনাদের উপরের লেভেলে অনেক নেতার ভারতের পাসপোর্ট আছে,
ভারতে নাকি বাড়িটি আছে, সম্পদ আছে, অর্থ সম্পদ আছে। এটা ওনাকে জিজ্ঞাসা করেন, এটা আমি বলিনি, এটা আমরা খবরে শুনেছি, খবর এটা ফলো করে প্রচার হয়েছে। আপনারা জিজ্ঞেস করেন কেন উনি এই সমস্ত কথা বলেছেন। আপনাদের চলাফেরা আকার ইঙ্গিত, আপনি তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছেন কেন? আগে হত্যাকাণ্ডের বিচার না হয়ে নির্বাচন হতে কেন? হ্যাঁ, আওয়ামী লীগের যে ইয়েগুলো দুর্নীতিবাস এবং কিলার ইয়েগুলোর আপনারা সাহায্য সহযোগিতা করেছেন ভিতরে ভিতরে, এগুলো অভিযোগ। যেভাবে চাঁদাবাজি হচ্ছে, সেটা চাঁদাবাজি কে করছে? এখন তো আওয়ামী লীগ নেই, কে করছে এত চাঁদাবাজি? হ্যাঁ, চাঁদাবাজির জায়গাগুলো তো এখন আপনাদের দলে দখল করে আছে। আপনার ইন্টারনাল কোয়ালিশনের যুব দলের অনেক নেতা, ম্যাক্সিমাম 80% নেতা মারা গেছে যুব দলে এই কয়েক মাসের মধ্যে, আপনারা মারপিট করে। পুরান বোতলে, নতুন বোতলে পুরান সে মদ আর এই দেশের মানুষ খাবে না। একটা জিনিস বিএনপিকে মনে রাখতে হবে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, নো ডাউট। বিএনপি জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। যে আচরণ করছে বিএনপি, যে নেতারা যেভাবে এই মানে অদূরদর্শী আচরণ করছে, বাংলার মানুষ কিন্তু এখন হয়ে নেই। বাংলার মানুষ জানে কিভাবে আচরণ করতে হয়। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।